আজকে যে কার্ডিয়াক সার্কোডোসিস প্রেজেন্ট হলো, এটা আসলে এই জন্য আমাদের জন্য দরকার যে এটা একদিকে ফ্যাটাল, আরেকদিকে ডায়াগনোসিস ডিফিকাল্ট, আরেকদিকে তুমি যদি ট্রিটমেন্ট দাও তাহলে ইট মে সেভ লাইফ, অ্যান্ড অন্যদিকে দেয়ার মে বি নো আদার অর্গান ইনভলভমেন্ট, আইসোলেটেড কার্ডিয়াক সার্কোডোসিস। এবং এই সার্কোডোসিস আবার এসি ইনসেনসিটিভ, অন্যদিকে ইসিজি নন স্পেসিফিক, হার্ট ফেলিউর নন স্পেসিফিক। তো এইরকম একটা পাজল কন্ডিশন থেকে তুমি বের হয়ে আসবা, ডায়াগনোসিস করবা, পেশেন্টকে সেভ করবা, সেজন্য এটার উপর আমাদের ডিটেইলড ধারণা থাকতে হবে। তো কার্ডিয়াক সার্কোডোসিসের উপর শহীদুল যে শর্ট বাট ইনফরমেটিভ প্রেজেন্ট করলো, এর উপর বা এর বাইরে তোমাদের কোনো কোশ্চেন থাকলে শহীদুলকে করো। স্যার ইকো ফাইন্ডিং অফ কার্ডিয়াক সার্কিটস একটু দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ শহীদুল, সম্ভবত সাইফুরের প্রশ্ন যে ইকো ফাইন্ডিং কি কার্ডিয়াক সার্কোডোসিসের। স্যার এটা হচ্ছে আমি দেখাচ্ছি স্যার, এমনি এটা হচ্ছে বেজাল সেপ্টাল থিকেনিং যেটা বলা হয়, আর ইনফ্রার ওয়াল মোশন অ্যাবনর্মালিটি। আমি লিখিনি স্যার ওইভাবে, কিন্তু স্যার আমি জাস্ট স্যার আমরা ওই যে একটা জিনিস বুঝছিলাম স্যার, আরো অনেক ফাইন্ডিং এ থাকতে পারে। তুমি যে প্যাথোলজিগুলি বললা, তাই না, মনে করো তুমি হার্ট ফেলিউর বলেছো, তো এখন হার্ট ফেলিউরের জন্য একটা ফিচার ডেফিনেটলি থাকবে, সেটা ইকো হয়তো সার্কোডোসিস বলতে পারবে না, কিন্তু ওই ফিচারটা তো তোমার আর পাওয়া যাবে। জাস্ট ইজেকশন ফ্র্যাকশন কম পাওয়া যাবে স্যার। হ্যাঁ, তুমি বললা যে পেরিকার্ডিয়াল ইফিউশন হতে পারে, তাহলে পেরিকার্ডিয়াল ইফিউশন তো ইকোতে পাওয়া যাবে। তো এইভাবে তুমি ওয়ান বাই ওয়ান বলো যে ইকোতে কি পাওয়া যেতে পারে। স্যার হার্ট ফেলিউর হয়ে আমরা সাধারণত ইজেকশন ফ্র্যাকশন কম পেতে পারি। হ্যাঁ, তারপরে স্যার আমরা পেরিকার্ডিয়াল ইফিউশনও সেটা পেরিকার্ডিটিস এটা আমরা পেতে পারি। 3 নম্বর হচ্ছে স্যার আমরা যেটা মোস্ট সেনসিটিভ বলা হচ্ছে স্যার বেজাল সেপ্টাল থিনিং স্যার, ওটা দেখলাম স্যার এক জায়গায় লেখা আছে। আর স্যার ইনফ্রার ওয়াল মোশন অ্যাবনর্মালিটি পাওয়া যেতে পারে স্যার। শুধু ইনফিরিয়র ওয়াল মোশন অ্যাবনর্মালিটি কি, এটা তো কার্ডিওমায়োপ্যাথি করে। তোমার প্রেজেন্টেশনের একটা পয়েন্টে ছিল যে এটা ওয়ান অফ দা প্রেজেন্টেশন হলো হার্ট ফেলিউর বা কার্ডিওমায়োপ্যাথি লাইক প্রেজেন্টেশন। তো যদি কার্ডিওমায়োপ্যাথি হয় তখন তুমি ইকোতে কি পাবা? স্যার এটা আমরা সাধারণত যে কার্ডিয়াক গ্লোবাল ডিসফাংশন পাই ইকোতে। হ্যাঁ, তো তুমি গ্লোবাল হোক বা ফোকাল হোক, স্যার আমরা ডায়ালেটেড এলভি পাই এবং ডিসফাংশন গ্লোবাল পেতে পারি। তারপরে ইভেন তুমি কি কোনো ভালভুলার প্রবলেম পেতে পারো? জি স্যার, ভালভুলার রিগার্গেশন হতে পারে স্যার। কেন ভালভুলার রিগার্গেশন হতে পারে? স্যার এটা তো ওই যেটা এটা গ্রানুলার লেশনটা স্যার যেখানে মানে ইফেক্ট করবে সেখানেই হবে স্যার। ওটা সরাসরি আসলে ভালভে ধরে না, পেপিলারি মাসেলে ধরে। জি স্যার। ভালভগুলিকে যেগুলি ঠেকা দিয়ে রাখে, যে পেপিলারি মাসেল ইনভলভমেন্ট হয়। তার মানে হার্টের কোনো পার্টই কিন্তু স্পেয়ার করে না, যে গ্রানুলেশন টিস্যু যে কোনো জায়গায় হতে পারে, তার মধ্যে পেপিলারি মাসেলটা একটা পয়েন্ট। সেই জন্য তুমি হয় কি কোনো স্টেনোসিসের ফিচার পাবা না, তুমি সেখানে রিগার্গিটেশন পেতে পারো। তাহলে আমি যখন হার্ট ডেসক্রাইব করব তাহলে মানে অ্যান্ড্রোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম সব দিকে যাই, এবং মায়োকার্ডিয়ামের অংশ হলো মায়োসাইট কন্ডাকশন ডিফেক্ট যেটা। তো তুমি এইভাবে যদি সিকুয়েন্সিয়ালি বলো তাহলে কোনো পয়েন্টই বাদ পড়বে না। তো আমি যদি একটু সামারি করি তোমার অ্যান্সারগুলি, যে আমরা কোনো গ্লোবাল বা ফোকাল হাইপোকাইনেশিয়া পেতে পারি, তারপরে তার ওয়াল মোশনে অ্যাবনর্মালিটি পেতে পারি, চেম্বার এনলার্জ হয়ে যেতে পারে, সেটা হতে পারে ইভেন লেফট ভেন্ট্রিকুলার এনিউরিজম পেতে পারি, তার ডায়াস্টোলিক ডিসফাংশন থাকতে পারে ডিউ টু ইনভলভমেন্ট অফ পেপিলারি মাসল, তার ভালভুলার রিগার্গিটেশন হতে পারে। আর এটা যেহেতু এন্ডোমেট্রিয়াম, তারপরে এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম সবকিছুই ইনভলভ করে, তার পেরিকার্ডিয়াল ইফিউশনও আমরা পেতে পারি। তাহলে অ্যাজ এ হোল দিজ আর দ্য ইকো ফাইন্ডিংস। কিন্তু এই ইকো ফাইন্ডিং দিয়ে তুমি বলতে পারবে না যে পেশেন্টের সার্কোডোসিস। তোমার আদার এভিডেন্স, অন্য ইনফরমেশন সবকিছু মিলিয়ে তোমাকে আলটিমেটলি কার্ডিয়াক সার্কোডোসিস ডায়াগনোসিস করতে হবে। স্যার একটা স্ট্রাইকিং কি যেন ফাইন্ডিং ছিল কার্ডিয়াক সার্কোইডোসিসের, আমি অবশ্য ভুলে গেছি স্যার। ওইটাই আমি জানতে চাচ্ছিলাম স্যার। সাইজ তোমার মনে আছে? হ্যাঁ, স্পেকুলার গ্রানুলার অ্যাপিয়ারেন্স, ওইটা হচ্ছে আমি দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ, এটা আমরা যে এমআরসিপির জন্য পড়ছিলাম, ভুলে গেছি। বলে এটা হয় কি
তোমার এই যে গ্রানুলেশন টিস্যুগুলি জায়গায় জায়গায় জমা থাকে, তো যদি তেমন বড় কোনো গ্রানুলেশন টিস্যু থাকে মানে পাওয়া যায়, তখন ইকোতে হয় কি ওইখানে একটু হাইপার ইকুইক এরিয়া পাওয়া যায়, এবং সেই জন্য ওইটার নাম হলো তোমার স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স। এবং স্নো স্টর্মটা মানে তুষারপাতের মতো হয় আর কি। আচ্ছা জি স্যার, হ্যাঁ এটা ওইটাই ভুলে ডেসক্রিপশনটা গেছিলাম। আবার যারা কার্ডিওলজি আসো বা হচ্ছে তোমরা দেখে নিও, বাট দি টার্ম ইজ স্নো স্টর্ম। ইট ইজ ডিউ টু ডিফিউজ বা ডিফিউজ না ঠিক স্ক্যাটার্ড গ্রানুলেশন টিস্যু, এবং ওই গ্রানুলেশন টিস্যুগুলিতে তোমার হাইপার ইকুইক এরিয়া পাওয়া যাবে ইন ইকোকার্ডিওগ্রাম। সেটা হলো যে যদি থাকে তাহলে ডেফিনিট বলে দেওয়া যেতে পারে আর কি। ওইটার টার্ম ঠিক হাইপার ইকুইক না বলা ঠিক হবে না, টার্মটার একুরেট টার্ম হবে ব্রাইট ইকো। ব্রাইট ইকো ইন ম্যাক্রোস্কোপিক এরিয়াস নোন এজ স্নো স্টর্ম প্যাটার্ন। হ্যাঁ, তারপর আর কোনো প্রশ্ন? সাইফুর, তোমার আর কোনো প্রশ্ন? স্যার আমরা হচ্ছে যে কার্ডিয়াক সার্কয়েড স্যার যখন হচ্ছে আমরা মানে স্যার এটা তো আইসোলেটেড মানে শুধুমাত্র কার্ডিয়াক ইনভলভমেন্ট নাকি স্যার এর সাথে হচ্ছে আপনার মানে পালমোনারি ইনভলভমেন্ট এগুলো মানে কনকমিটেন্ট হচ্ছে স্যার? মানে আমরা মানে এদের ইয়েটা মানে প্রেজেন্টেশনটা কি স্যার হচ্ছে মানে দেখা যাচ্ছে একটা পেশেন্টের স্টেজ 3 বা স্টেজ 4 সার্কোইডোসিস মানে কোন স্টেজে যে কার্ডিয়াক মানে ইয়েটা ইয়ে হয় আর কি মানে। হ্যাঁ, তাহলে শহীদুল তুমি বলো, তারপর আমি তোমাকে হেল্প করব। সার্কোইডোসিস পেশেন্টের মধ্যে যেগুলো সিস্টেমিক সার্কোইডোসিস 25% পেশেন্ট স্যার কার্ডিয়াক সার্কোইডোসিস হতে পারে, কিন্তু মাত্র স্যার 5% পেশেন্ট সে ক্লিনিক্যালি সিম্পটম ডেভেলপ করে এটা। আর আইসোলেটেডও স্যার কার্ডিয়াক সার্কোইডোসিস হতে পারে। হ্যাঁ, কিন্তু স্যার কোন স্টেজে স্যার এটা আমার জানা নেই স্যার। হ্যাঁ, এটার সাথে স্টেজের কোনো রিলেভেন্স নাই। ইভেন কি পেশেন্ট ট্রিটমেন্ট শেষ করার পর ফলো আপেও কার্ডিয়াক সার্কোইডোসিস ডেভেলপ করতে পারে। এটা সার্কোইডোসিসের বেলায় একটা জিনিস মনে রাখবা, যে সার্কোইডোসিসের মোস্ট টার্গেটেড অর্গান হলো লাং, রেসপিরেটরি। এবং আমাদের বডিতে যত সার্কোইডোসিসই হোক, তোমাকে ফোকাস করতে হবে ডায়াগনোসিসের সময় যে লাংসে কোনো সমস্যা আছে কিনা। যেমন ব্যাপারটি যে ধরো মাল্টিপল ক্রেনিনাল পলসি, তুমি একটা এক্সরেতে বিএইচএল পেলা, অথবা সার্কোইডোসিস লাইক প্যারেনকেমাল অপাসিটি পেলা, অথবা লাং সার্কোইডোসিস পেলা ইন এনিওয়ে পালমারি সার্কোইডোসিস, তখন তোমার কিন্তু ডায়াগনোসিসটা ইজি হয়ে যায় যে লাংসে যেহেতু সার্কোইডোসিস আছে, তাহলে দিস মাল্টিপল ক্রেনিনাল পলসি অর আদার নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট মে বি ডিউ টু সার্কোইডোসিস, ইজি হয়ে যায়। এবং 90% ক্ষেত্রে ঘটনা তাই হয় যে যত এক্সট্রা পালমোনারি সার্কোইডোসিসই থাকুক না কেন, সাথে একটা পালমোনারি ইনভলভমেন্ট থাকে। তাহলে দেখো বাকি 10% কিন্তু উইদাউট লাং ইনভলভমেন্ট সার্কোইডোসিস হতে পারে। সেটা নট অনলি হার্ট, সেটা অনলি আই ইনভলভমেন্ট। ধরো পেশেন্টের শুধুমাত্র ইউভিআইটিস আছে, লাং ইনভলভমেন্ট নাই, আজ নাই হয়তো পরে হবে। অথবা পেশেন্টের শুধুমাত্র কার্ডিয়াক ইনভলভমেন্ট আছে, তার রেসপিরেটরি ইনভলভমেন্ট নাই। এটা হলো ধরো যে একজনের। আরেকটা গ্রুপ আছে যাদের নাকি তুমি রেসপিরেটরিতেও পাবা, কার্ডিয়াকেও পাবা। যখন একটা পেশেন্টের রেসপিরেটরিতে সার্কোইডোসিস থাকবে, তখন তার যখন মানে ভেরিয়েবল কার্ডিয়াক মানে ম্যানিফেস্টেশন বা কার্ডিয়াক সিম্পটম থাকবে, তখন তোমার কিন্তু ডায়াগনোসিস করাটা বা চিন্তা করাটা ইজি হয়ে যায়। সমস্যা হয় কি যখন আইসোলেটেড থাকে। তো এইটার জন্য এমন কোনো প্যাটার্ন নাই যে পালমোনারি সার্কোইডোসিস ওই স্টেজে থাকলে কার্ডিয়াক ইনভলভমেন্ট হবে। এমন হতে পারে যে পালমোনারি সার্কোইডোসিস অ্যাডভান্সড, হার্ট ইজ টোটালি ওকে। এমন হতে পারে কার্ডিয়াক সার্কোইডোসিস স্টেজ 1, ওদিকে কার্ডিয়াক সার্কোইডোসিস পেশেন্ট ইজ ডাইং। আবার এমনও হতে পারে পালমোনারি সার্কোইডোসিস নাই, কিন্তু ওদিকে তোমার কার্ডিয়াক সার্কোইডোসিস, দ্যাট মিন্স আইসোলেটেড কার্ডিয়াক সার্কোইডোসিস। সুতরাং তুমি ভেরিয়েবল কম্বিনেশনে পাবা, এবং সবগুলির জন্যই তোমার ব্রেনটা ওপেন রাখতে হবে সবগুলো প্যাটার্ন চিন্তা করার জন্য। সাইফুর, আমি কি ক্লিয়ার নাকি কোনো কিছু বাদ আছে? তুমি আবারও বলতে পারো। না স্যার ঠিক আছে স্যার। তাহলে যদি মানে আইসোলেটেড মানে কার্ডিয়াক সার্কয়েড হয়, তাহলে স্যার যেহেতু মানে ডিটেকশন করাটা একটু ডিফিকাল্ট, তাহলে স্যার আমরা মানে তখন কিভাবে আমরা ডায়াগনস্টিক মানে যদি পালমোনারি ইনভলভমেন্ট থাকে, তখন তো আমরা একটা ক্লু পেয়ে গেলাম যে না তার
লাঙে ইনভলভমেন্ট আছে, এক্স-রে ফাইন্ডিং আছে, বাইলেটারাল হাইলার লিম্ফোডেনোপ্যাথি আছে বা মাল্টিপল ক্রেনিয়াল নার্ভ পালসি আছে, তখন আমাদের কাছে কিন্তু ক্লু আছে। বাট যখন হচ্ছে কিনা আমার কাছে ক্লু নাই, আইসোলেটেড কার্ডিয়াক ইনভলভমেন্ট, তখন স্যার মানে আমি মানে বায়োপসি যেহেতু খুব ডিফিকাল্ট, এন্ডোমাইসিয়াল বায়োপসি, তখন স্যার মানে ডেফিনিট করার জন্য স্যার আমি আমার ইয়েটা কি হবে, আমি কার্ডিয়াক স্যার, কারণ ইনফিল্ট্রেটিভ স্যার অনেক ডিজিজেই তো স্যার এমআরআই ফাইন্ডিং সিমিলার ওরকম দেখা যায়, সেক্ষেত্রে স্যার আমরা মানে কিভাবে ডায়াগনোসিসে পৌঁছাবো? হ্যাঁ, এই জন্যই তোমার যে সাসপিশনটা তোমার হাই রাখতে হবে, হাই ডিগ্রি অফ সাসপিশন মেনটেন করতে হবে। মনে করো যে একটা পেশেন্টের মানে কার্ডিয়াক প্রেজেন্টেশন আছে, এখন ফার্স্ট অফ অল তোমার জানা থাকতে হবে যে সার্কোইডোসিসের কমন প্রেজেন্টেশনটা কি হয়, যদিও নন স্পেসিফিক। ধরো যে এবি ব্লক অথবা হার্ট ফেলুর বা পালপিটেশন, চেস্ট পেইন, ব্রেডিকার্ডিয়া, অবশ্য সবগুলি নন স্পেসিফিক। এখন মনে করো একটা পেশেন্টের তেমন মানে তুমি সেটা ইসকেমিক কার্ডিয়াক ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ দ্বারা বা করোনারি সিনড্রোম দ্বারা তুমি এক্সপ্লেন করতে পারতেছো না, এক নাম্বার। ঠিক আছে, তার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে সার্কোডোসিসে, কার্ডিয়াক সার্কোডোসিসে করোনারি ভেসেল অলমোস্ট ইনভলভ হবে না, হয় না, হতে পারে, সেটা খুব রেয়ার। তাহলে তোমার করোনারি ভেসেল ইজ ওকে। হ্যাঁ, সেই কন্ডিশনে তুমি যদি একটা পেশেন্টের হাইপোকাইনেসিয়া পাও, ধরো ইকুতেই, ইকুর পরে তো ইকু তো খুব কোনো স্ট্যান্ডার্ড টেস্ট না ফর সার্কোডোসিস, তুমি তার হাইপোকাইনেসিয়া পাচ্ছ, তুমি তার ধরো যে কার্ডিওমায়োপ্যাথি মায়োপ্যাথি লাইক ফিচার পাচ্ছ, সেটা ইডিওপ্যাথিকও হতে পারে, বাট পেশেন্টের করোনারি ভেসেলস আর ওকে। এটা যদি ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি হয় আর করোনারি ভেসেল, তুমি চিন্তা করো করোনারি ভেসেল ওকে হয়, তাহলে তো এটা তোমার ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি এক্সক্লুড হয়ে গেল। এটা হতে পারে যে ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি বা অন্য কার্ডিওমায়োপ্যাথি, সেটা বাই সার্কোডোসিস হতে পারে, আবার নন সার্কোডোসিস অন্য কারণে হতে পারে, ইডিওপ্যাথিকও হতে পারে। এখন তোমার সাসপিশনটা হবে যে তুমি যদি চিন্তা করো যে এই পেশেন্টের ইজেকশন ফ্র্যাকশন কম, সুতরাং এটা ইডিওপ্যাথিক অথবা এটা ইসকেমিক, তাহলে তোমার কিন্তু কার্ডিয়াক সার্কোডোসিসের দিকে আর তুমি যাচ্ছ না। তুমি যদি তার ওই টিপিক্যাল ফিচারগুলি পাও, তাহলে তুমি কি করবা, ইউ উইল ডু এন এমটি, ইউ উইল ডু আদার ইনভেস্টিগেশনস, ধরো এসি লেভেল, যদিও কার্ডিয়াক সার্কোডোসিসে এটা তোমার একটু ইনসেনসিটিভ। আর বড় কথা হলো তুমি অ্যাটলিস্ট কার্ডিয়াক সার্কোডোসিসটা যদি তোমার মাথায় থাকে, তুমি তাকে কিন্তু ওই যে টিপিক্যাল যে দুইটা ইনভেস্টিগেশন শহীদুল বলল, যে কার্ডিয়াক এমআরআই এবং পেট সিটি, সেই ইনভেস্টিগেশনগুলি তুমি করতে দিবা। স্যার এই দুটো, হ্যাঁ, এবং সেই তুমি যদি তাকে পেট সিটি করতে দাও, আরেকটা হলো যে নিউক্লিওটাইড, যেটা গ্যাডলোনিয়াম এনহ্যান্সড কার্ডিয়াক এমআরআই, সেটা যদি তুমি করতে দাও, ইফ ইউ অ্যাডভাইস, সেখান থেকে কিন্তু ডায়াগনোসিস বের হয়ে আসবে। কিন্তু তুমি, আমাদের এই প্রেজেন্টেশনের উদ্দেশ্য হলো তুমি যাতে চিন্তা করো যে আদার কজেস অফ নন স্পেসিফিক হার্ট ফেলিউর, নন স্পেসিফিক ইসিজি ফাইন্ডিং, আনএক্সপ্লেইনড এবি ব্লক, আনএক্সপ্লেইনড এরিথমিয়া, ওইসবের কারণ যে একটা সার্কোডোসিস হয় হতে পারে, সেটা চিন্তা করে যাতে তুমি এই ইনভেস্টিগেশনের দিকে যাও, সেই জন্যই আমাদের আজকের ডিসকাশনটা। তুমি ওইটা চিন্তা করলেই তো ওই ইনভেস্টিগেশন করবা। এবং আদার দেন দ্যাট ইনভেস্টিগেশনস, মনে করো যে পেট সিটি অথবা এই তোমার আইসোটোপ এনহ্যান্সড কার্ডিয়াক এমআরআই, এছাড়া কিন্তু তুমি ডেফিনিট বলতে পারবে না যে কার্ডিয়াক সার্কোডোসিস। ইভেন বায়োপসি করেও তুমি পাবা না। এন্ড্রো যে কি বলে এটাকে, হ্যাঁ, এন্ডোমায়োকার্ডিয়াল বায়োপসি করেও তুমি দেখা গেল যে নরমাল পেতে পারো। স্যার আমার প্রশ্নটা স্যার হচ্ছে যে যেহেতু আমি পেশেন্টকে হচ্ছে মানে যদি আমার কার্ডিওমায়োপ্যাথি থাকে, তাহলে মানে সার্কয়েড বাদে অন্য কার্ডিওমায়োপ্যাথি থাকে, তাহলে আমার ট্রিটমেন্ট মডেলটি একরকম। আর যদি আমার সার্কয়েড থাকে, আমাকে স্টেরয়েড লাগবে, মেথোট্রেক্সিট দেওয়া লাগতে পারে, তারপরে সাইক্লোফসফেমাইড দেওয়া লাগতে পারে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন টু মেক। এখন সেই ক্ষেত্রে আমি যদি আমার ডায়াগনোসিস ডেফিনিট না হয়, স্যার পেট সিটি করে তো স্যার যে কোনো হাইপার মেটাবলিক যে কোনো মানে টিস্যুই হচ্ছে ওইটা আপটেক করতে পারে, মেটাবলিক রেট হাইট দেখাতে পারে। কিন্তু এটা যে সার্কয়েড, স্যার আমার প্রশ্নটা ছিল এখানে যে সেনসিটিভিটি স্পেসিফিসিটি কেমন, যে আমি না, ওটা বেশ ভালো। ওখানে আবার কিছু প্যাটার্ন আছে, সেটা আসলে আউট অফ স্কোপ এখানকার ডিসকাশনের। তুমি যদি ওখানে হয় কি, তুমি যখন ওই যে পেট সিটি করবা, সেখানে
ওইটার যে ফাইন্ডিংটা ওখানে আপটেক কম হয়, আপটেক বেশি হয় তা না, কিন্তু আপটেক কম হয়। এবং রেস্ট অবস্থায় যেটা হবে, তাকে যদি তুমি এক্সারসাইজ করাও তাহলে সেটা হয় কি আরো বেড়ে যায়। আর এটা যদি ইসকেমিক হার্ট ডিজিজ হয় বা অন্য কিছু হয় তাহলে সেটা হয় কি বাড়ে তো নাই, উল্টো তোমার কমতে পারে। তবে ওইখানে কিছু প্যাটার্ন আছে এবং এটার কিন্তু সেন্সিটিভিটি বেশ হাই ওই ইনভেস্টিগেশন গুলি কার্ডিয়াক আমি সার্কোইডোসিস। তো বলতে চাচ্ছিলাম স্যার, হ্যাঁ হ্যাঁ, তুমি বলো। স্যার পেটের সেন্সিটিভিটি হচ্ছে 89% আর স্পেসিফিটি হচ্ছে স্যার 78%। হ্যাঁ, তাহলে অনেক ভালো। আর এটাকে এমআরআই স্যার, এমআরআই সেন্সিটিভিটি হচ্ছে স্যার 75 to 100% আর স্পেসিফিসিটি হচ্ছে স্যার 76 to 78%। স্যার ওটা একটা স্টাডিতে দেখলাম লেখা আছে। হ্যাঁ, স্যার এই দুটো ইনভেস্টিগেশনের স্যার সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি বেশ ভালো, এবং বলছে এই দুটো ইনভেস্টিগেশন একসাথে করতে বোথ। হ্যাঁ, যদি তুমি দুইটা একসাথে করতে পারো তাহলে তো এটা নিয়ারলি 100%ই চলে যাচ্ছে। সুতরাং তোমার অন্য ডায়াগনোসিসের সাথে তুমি এই দুইটা ইনভেস্টিগেশন করার পর তুমি অলমোস্ট কনফার্ম ওয়েতেই বলতে পারবা যে দি পেশেন্ট হ্যাজ সার্কোইডোসিস। এবং তোমার ক্লিনিক্যাল জাজমেন্ট এতটাই শার্প রাখতে হবে, কখনো কখনো ডায়াগনোসিস কনফার্ম না করেও তাকে কর্টিকোস্টেরয়েড দিতে হবে টু সেভ লাইফ, তাই না? তুমি একটা ইডিওপ্যাথিক কার্ডিওমায়োপ্যাথি মনে করো যে তোমার আসলে তেমন কিছু করার নাই, বাট ইফ ইট ইজ ডিউ টু দিস কন্ডাকশন অ্যাবনর্মালিটি ডিউ টু সার্কোইডোসিস, অথবা তার মধ্যে হিডেন সার্কোইডোসিস আছে, এখনো কোনো সিমটম নাই, এখনো কমপ্লিকেশন নাই, তুমি যদি তাকে কর্টিকোস্টেরয়েড না দাও, ট্রিটমেন্ট না দাও, পেশেন্টের কিন্তু সাডেন ডেথ হতে পারে। পেশেন্টের প্রথম ফার্স্ট ম্যানিফেস্টেশন কিন্তু সাডেন ডেথ হতে পারে। এবং আরেকটা ব্যাপার হলো, যার নাকি আদার অর্গানে সার্কোইডোসিস আছে, ধরো পালমোনারি সার্কোইডোসিস আছে বা অন্য সার্কোইডোসিস আছে, ওই পেশেন্টদের কিন্তু হিডেন তোমার কার্ডিয়াক সার্কোইডোসিস থাকতে পারে। সুতরাং সেটাও তোমাকে চিন্তা করতে হবে যে আদার সার্কোইডোসিস, তার হিডেন সার্কোইডোসিস আছে কিনা, অথবা হিডেন না হোক, তার যদি ইন কেস নন স্পেসিফিক ইসিজি বা ইকো ফাইন্ডিংও থাকে, তখনও তুমি চিন্তা করবা যে পেশেন্টের অন্য অর্গানে সার্কোইডোসিস আছে, এটাও তো সার্কোইডোসিস হতে পারে। তখন কিন্তু তাকে টোটাল ইভালুয়েশন লাগবে কার্ডিয়াক সার্কোইডোসিসের। এবং আমরা কার্ডিয়াক সার্কোইডোসিসকে যতই রেয়ার বলি না কেন, শহীদুল তোমাদেরকে বলেছে যে এটা কিন্তু ইভেন আপ টু 27% পর্যন্ত তোমার কার্ডিয়াক সার্কোইডোসিস থাকতে পারে। কোন স্টাডিতে দেখা গেছে যে একদম আইসোলেটেড কার্ডিয়াক সার্কোইডোসিস মোর দেন 20%, হয়তো 30% ক্রস করে নাই। হ্যাঁ, সেজন্য এখন তুমি কার্ডিয়াক সার্কোইডোসিসকে আগে যতটা রেয়ার বলা হতো, এখন ততটা রেয়ার বলা হয় না। এবং আরেকটা কথা হলো, আমি আবারও রিপিট করি, কখনো কখনো ডায়াগনোসিস কনফার্ম না করি তোমাকে ট্রিটমেন্ট দিতে হবে। আবার কখনো এমন হতে পারে যে পেশেন্টের অন্য সার্কোইডোসিস আছে অন্য অর্গানে, তার এখনো সার্কোইডোসিস, কার্ডিয়াক সার্কোইডোসিস আছে, আমি হয়তো সেটা চিন্তা করতেছি না। আবার এমন হতে পারে যে পেশেন্ট ফলো আপে আছে, আমি সবকিছু আগে ইভালুয়েট করেছি, পেশেন্ট ভালোর দিকে আছে, পালমোনারি কম্পোনেন্ট ইমপ্রুভ করতেছি, ইউআইটি চলে যাচ্ছে, সবকিছু চলেছে, তারপরে পেশেন্ট কার্ডিয়াক সার্কোইডোসিস ডেভেলপ করতে পারে। সুতরাং তোমার অ্যান্টিনেটা অলওয়েজ অন রাখতে হবে টুয়ার্ড দ্য হার্ট, কারণ কার্ডিয়াক সার্কোইডোসিসের প্রেজেন্টেশন মেবি সাডেন ডেথ। সেই জন্য তোমাকে অন্য বেলায় যাই কিছুই করো না কেন, এই সাডেন ডেথ অ্যাভয়েড করার জন্য ইউ শুড রিমেইন অ্যালার্ট। আর তোমরা হলো কার্ডিওলজিস্ট, তোমরা অ্যালার্ট না থাকলে তো আমাদের হার্ট আর রক্ষা করার মতো কেউ থাকবে না। স্যার আমি একটু বলতাম স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো স্যার। আমি একটা লেখায় পড়লাম ওখানে এক জায়গাতে স্যার লিখেছে, একটু জোরে বলো, এখন মনে একটু সাউন্ড সমস্যা হচ্ছে, জোরে বলো। যদি লেট গ্যাডোলিনিয়াম ইনহ্যান্সমেন্ট প্রেজেন্ট এন্ড এমআরআই ইমেজিং আর অ্যাবনরমাল পারফিউশন, নিউক্লিয়ার পারফিউশন হয়, তাহলে স্যার বলছে যে হাই সাসপিশন অফ কার্ডিয়াক সার্কোইডোসিস। আর স্যার মেটাবলিজম প্রেজেন্ট এট 18 ফ্লোরিন ফ্লোরোডিঅক্সিগ্লুকোজ পেট স্ক্যান আর স্যার অ্যাবনরমাল পারফিউশন নিউক্লিয়ার, তাহলে স্যার হাই সাসপিশন করতে বলছে কার্ডিয়াক সার্কোইডোসিস। আর স্যার আরেকটা যে ডিডি গুলো আছে, আমরা সাধারণত যেমন মায়োকার্ডিসের ক্ষেত্রে চিন্তা করি এটা ভাইরাল কিনা, কোনো ভাইরাল এপিসোড ছিল কিনা, তারপরে হয়েছে কিনা। তারপর স্যার আমরা যেমন এইচসিএম এর ক্ষেত্রে চিন্তা করি স্যার কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা। স্যার এইগুলো দিয়ে স্যার আমরা এইগুলো আলাদা করব, এটাই। হ্যাঁ, ভালো বলছো শহীদুল। আচ্ছা, আমি তখন মনে হয় টার্মটা ঠিক মতো বলতে পারি নাই, এখন মনে পড়লো। এটা আমরা যখন স্ক্যান করি, স্ক্যান করার পর যে ফাইন্ডিংটা পাই এটাকে বলে তোমার পারফিউশন ডিফেক্ট। আমি তখন অন্য একটা শব্দ ওয়ার্ড মনে উচ্চারণ করছি, দিস ইজ পারফিউশন ডিফেক্ট, এন্ড দিস পারফিউশন ডিফেক্ট উইল ইমপ্রুভ বাই এক্সারসাইজ অর ডাইপেরিডামল। তুমি যদি ডাইপেরিডামল দাও অথবা তাকে এক্সারসাইজ করাও, এই পারফিউশন ডিফেক্টটা ইমপ্রুভ করবে।
মজার ব্যাপার হলো ইফ ইট ইজ ডিউ টু আদার কজ অর স্পেশালি আইএসডি মানে ইসকেমিক হার্ট ডিজিজ, হ্যাঁ, তাহলে সেটা আরো কমবে। না কমলে অ্যাটলিস্ট তোমার ইমপ্রুভ করবে না। তাহলে দেখো তুমি কিন্তু একটা পয়েন্ট পেয়ে যাচ্ছ। আর আরেকটা পয়েন্ট মনে রাখবা যে যদি কোনো ইয়ং পেশেন্ট যার নাকি কোনো করোনারি আর্টারি ডিজিজ নাই, তার যদি কোনো স্কার পাও, তার যদি কোনো এরকম নন স্পেসিফিক কি বলা যায় যে হাইপোমোটিলিটি বা হাইপোকাইনেশিয়া পাও, অথবা তার যদি কোনো পারফিউশন ডিফেক্ট পাও, তখনও তুমি চিন্তা করবে যে কার্ডিয়াক সার্কোইডোসিস। আর ইসকেমিক হার্ট ডিজিজের যে ফাইন্ডিং গুলি সেগুলি কিন্তু একটা প্যাটার্ন ফলো করবে, তার ভাস্কুলার এরিয়া জুড়ে ফলো করবে। আর সার্কোইডোসিসের বেলায়, কার্ডিয়াক সার্কোইডোসিসের বেলায় এরকম কোনো প্যাটার্ন নেই, সে কোনো ভাস্কুলার এরিয়া ভাস্কুলার প্যাটার্ন এটা ফলো করবে না। এন্ড আই রিপিট, ইন সার্কোইডোসিস করোনারি ভেসেলস আর অলমোস্ট অ্যাবসলিউটলি নরমাল। এটা তোমাকে আরেকটা গাইড করবে। জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? ফেজ এ শেষ হলে তারপরে অ্যাডভান্সড ফেজে চলে যাব আমরা, ফেজ বি এবং এফসিপিএস থার্ড পার্ট স্টুডেন্ট ওদের কাছে। আচ্ছা, শহীদুলের কাছে আমার একটা প্রশ্ন, তুমি বলো তো দেখি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্ক্রিনিং টেস্ট কোনটা কার্ডিয়াক সার্কোইডোসিসের জন্য? তুমি যদি স্ক্রিন করতে চাও, যেমন আমরা পালমোনারি হাইপারটেনশন যখন স্ক্রিন করি আমরা ইকো করি, তাই না? আমরা যখন টিউবারকুলোসিস স্ক্রিন করি তখন স্পুটাম এফবি করি। তুমি এই কার্ডিয়াক সার্কোইডোসিসকে তুমি গণহারে স্ক্রিন করতে চাচ্ছ, ধরো তোমাকে 1000 পেশেন্ট দিয়ে দিলাম যে তুমি তাকে স্ক্রিন করো যে তার কার্ডিয়াক সার্কোইডোসিস আছে কিনা। তুমি 1000 সার্কোইডোসিসের পেশেন্টই দিলাম যে অন্য অর্গান আছে, পালমোনারি সার্কোইডোসিস, স্কেলেটাল সার্কোইডোসিস, তুমি তাকে কোন ইনভেস্টিগেশনগুলি গণহারে করবা ফর স্ক্রিনিং পারপাস? বা এনিবডি অ্যানসার দিতে পারো? স্যার কার্ডিয়াক এমআরআইটা স্যার। না, এমআরআই দিয়ে তুমি স্ক্রিন করলে তো পুরো দেশের বাজেটে টান করবে। না, ইকো করা যেতে পারে স্যার। না, ইকো না, দ্যাট ইজ ইসিজি, রেস্টিং ইসিজি। তুমি যদি এরকম 1000-2000 পেশেন্টকে এমআরআই করতে যাও তাহলে তো দেখবা যে কি বলা যায়, পরে শোকজ নোটিশ আসবে, এমনি হোটেল থেকে তোমাদেরকে বের করে দিচ্ছে, আর সব পেশেন্টদের এমআরআই করতে গেলে। আচ্ছা, তাহলে দিস ইজ রেস্টিং ইসিজি, দ্যাট ইজ দ্য স্ক্রিনিং টেস্ট ফর কার্ডিয়াক সার্কোইডোসিস। এখন ইসিজি তো নন স্পেসিফিক, তারপর ওইখানে যখন তুমি ভেরিয়েবল ফাইন্ডিং পাবা অন অ্যাপ্রোপ্রিয়েট ব্যাকগ্রাউন্ড, মনে করো তার অন্য অর্গানে সার্কোইডোসিস আছে, মনে করো তার MT0, মনে করো তার এসি লেভেল বেশি, মনে করো তার হাইপারক্যালসিমিয়া আছে, ইন এনি ওয়ে তোমার মাথায় আছে যে এটা সার্কোইডোসিস হতে পারে কোনো একদিকে, দেন ইউ সাসপেক্ট যে দিস মে বি কার্ডিয়াক সার্কোইডোসিস, তখন তুমি অন্যদিকে যাবা। তারপর তুমি ইকো করো, ওকে ইকোতে আমরা কিছু নন স্পেসিফিক ফাইন্ডিং পাচ্ছি, তারপরও যে আমাদের ফেসবি রেসিডেন্ট বললো যে একটা স্পেসিফিক আছে যে স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স, যেটা এরিয়াজ অফ ব্রাইট ইকো, সেটা যদি পাও দ্যাটস ওকে, কিন্তু সবসময় তুমি পাবা না। তারপর তুমি যখন ওই ইনভেস্টিগেশনগুলি করবা, যে রেডিও নিউক্লাইড এমআরআই, তারপরে পেট সিটি, হ্যাঁ, ওই যদি একটা অথবা দুইটা যদি তুমি করতে পারো, তুমি অলমোস্ট শিওর দ্যাট দি পেশেন্ট হ্যাজ সার্কোইডোসিস। সুতরাং তোমার ডায়াগনোসিসে কোনো সমস্যা হবে না, শুধুমাত্র একটু মাথাটা তোমার খোলা রাখতে হবে, দ্যাটস এভরিথিং। হ্যাঁ, তাহলে ফেজ এ থেকে আর কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, প্রশ্ন না থাকলে এখন ফেজ বি থেকে তোমরা কি বলা যায় নামের আদ্যাক্ষর অনুযায়ী বলতে থাকো। প্রথমে এ দেখে অনল, প্রশ্ন না শুধু তোমরা কমেন্টও করতে পারো, চাইলে তোমাদের মন্তব্য দিতে পারো। Thank you, Dr. Shodul, for nice and precise presentation. Presentation অল্প হলো স্যার, আরেকটু জোরে বলো। জি স্যার, প্রেজেন্টেশন অল্প হলো স্যার, মোটামুটি স্যার যেভাবে অনেক সুন্দরভাবে বর্ণনা করেছে স্যার। থ্যাংক ইউ স্যার, আর কোনো প্রশ্ন নাই স্যার মোটামুটি। আচ্ছা, হ্যাঁ, তারপর মামুন নওয়াজ। হ্যাঁ স্যার, থ্যাঙ্কস শহীদুল ফর নাইস প্রেজেন্টেশন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে কার্ডিয়াক সার্কোইডোসিসের প্রগনোসিসটা কেমন? হ্যাঁ, কার্ডিয়াক সার্কোইডোসিস, হ্যাঁ শহীদুল তুমি বলবা? স্যার আমি একটু বলবো স্যার। হ্যাঁ বলো স্যার। কার্ডিয়াক সার্কোইডোসিস স্যার ডায়াগনোসিসের পর আমরা যদি স্টেরয়েড দিই স্যার,
তাহলে স্যার এটা মানে বেটার প্রোগ্নোসিস হয়। আর যদি স্যার কমপ্লিকেশন ডেভেলপ করে যেমন ভিটি বা ভিএফ, তাহলে স্যার অনেক সময় এটা মানে লেস প্রোগনোসিস। আপনি স্যার বলেন স্যার বিস্তারিত। হ্যাঁ, তোমার প্রগনোসিস ওই যে তুমি যদি হাই ডিগ্রি অফ সাসপিশন মেনটেন করো এবং আর্লি মানে ট্রিটমেন্ট স্টার্ট করতে পারো, তাহলে দ্যাট মে প্রিভেন্ট ডেথ। কিন্তু সেটা যদি অ্যাডভান্সড ফেজে চলে যায় অথবা তুমি যদি ট্রিটমেন্ট না করো, যেমন একটা স্টাডির কথা জানি, ধরো যে প্রায় 90 জনের মতো একটা পেশেন্ট, কার্ডিয়াক সার্কোইডোসিস পেশেন্ট, তাদের মধ্যে মানে উইদাউট ট্রিটমেন্ট 2/3, হ্যাঁ ধরো যে 3 ভাগের 2 ভাগ তোমার মারা গিয়েছিল ডিউ টু হার্ট ব্লক এন্ড এরিথমিয়া। তারা কেউ চিকিৎসা পায়নি, কিন্তু চিকিৎসা পেলে কিন্তু তারা সার্ভাইভ করতে পারতো। ঠিক আছে, এটা একটা। আর যখন তোমার তুমি এই যে আইসিডি ইন্ডিকেশন বলছিলে না শহীদুল? জি স্যার বলছিলাম। সে বলো তো দেখি। স্যার আমি দেখাচ্ছি স্যার। স্যার আইসিডি এর যেটা বলছে স্যার, যদি স্পন্টেনিয়াস ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া হয়, আর স্যার আর এলভিএফ যদি 35% কম হয় ডেসপাইট অপটিমাম থেরাপি। স্যার সাধারণত ভেন্ট্রিকুলার টাকি অ্যারিথমিয়ার ক্ষেত্রে আইসিডি ব্যবহার করা হয় স্যার। হ্যাঁ, তোমার যদি এলভিএফ কম থাকে আর যদি ভেন্ট্রিকুলার এরিথমিয়ার হিস্ট্রি থাকে, ইভেন একটা হিস্ট্রিও যদি থাকে, তোমাকে কিন্তু আইসিডি সেখানে ইমপ্ল্যান্ট করে রাখতে হবে। এটা একটা তোমার মর্টালিটি প্রিভেন্ট করার জন্য। আর এটা দেখো যে তুমি যদি তারও আগে এবং তারও আগে তুমি সাসপেক্ট করে যদি তাকে প্রেডনিসোলোন অথবা আদার ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট যদি তুমি শুরু করতা, তাহলে কিন্তু এই পর্যন্ত আসতে হতো না। সুতরাং তার প্রগনোসিস ডিপেন্ড করবে তুমি কোন স্টেজে তাকে ডায়াগনোসিস করেছো এবং কোন স্টেজে তাকে ট্রিটমেন্ট দিচ্ছ। স্যার এইটা এই সিজন পেশেন্ট If it is early, then prognosis is very good. হ্যাঁ, কি বলতেছিলা? এই পেশেন্টটা স্যার কমপ্লিট হার্ট ব্লক ছিল, কিন্তু স্যার পালস মিথাইলপ্রেডনিসোলোন পেয়েছে। তারপরে স্যার এটা ফার্স্ট ডিগ্রি এই ব্লক হয়েছে এবং স্যার 2 মান্থ ওরাল স্টার্ট পাওয়ার পর স্যার নরমাল সাইনাস সিস্টেমে চলে গেছে। তাই জন্য আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্টটা খুব স্যার এক্ষেত্রে। হ্যাঁ, এবং ট্রিটমেন্ট হবে এটা একটু ব্যতিক্রমী ট্রিটমেন্ট, যে এটা অ্যান্টি ইনফ্লেমেটরি বা ইমিউনোসাপ্রেসিভ। প্রেডনিসোলোন তারপর ইমিউনোসাপ্রেসেন্ট, ওই লাইনে তোমাকে যেতে হবে। এখানে কিন্তু অ্যাসপিরিন, ক্লোপিড, অ্যান্টিলিপিড ওইগুলির কোনো রুল নেই। দ্যাট ইজ টোটাল ডিফারেন্ট ওয়ে অফ ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। হ্যাঁ মামুন, তোমার আর কোনো প্রশ্ন? না স্যার, আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, হ্যাঁ, তারপর আমাদের ফেসবি রেসিডেন্ট। থ্যাংক ইউ ফর ইওর নাইস প্রেজেন্টেশন। আমার একটা কোশ্চেন ছিল যে কার্ডিয়াক সার্কয়েড মানে আইসোলেটেড কার্ডিয়াক সার্কয়েডে আমরা মানে স্টেরয়েডের ডোজিংটা এবং ডিউরেশন কতদিন সেটা দিব? আমি একটা জায়গায় দেখেছি আপনার যে লিখছে যে 30 to 40 মিলিগ্রাম পার ডে টু স্টার্ট ট্যাপারিং ওভার 1 to 3 মান্থ। কিন্তু ডিউরেশন যে কতদিন হবে এটা আমি পাইনি বা জানি না। এটা স্যার বলুন। হ্যাঁ, আইসোলেটেড কার্ডিয়াক সার্কোইডোসিস বা ইভেন পালমোনারি সার্কোইডোসিসের বেলায় একটা ব্যাপার মনে রাখবা, এটা অনেকটা এনটিটিভিতে যে ঘটনা ঘটে ওই রকম হয়। আমরা প্রথমে তাকে ট্রিটমেন্ট দেওয়ার পরে সে ভালো ফিল করে, সেটা পালমোনারি সার্কোইডোসিস হোক বা কার্ডিয়াক সার্কোইডোসিস হোক, তারপর আমরা ওটা স্টপ করে দিই। স্টপ করার পর যে আবার রিকার করে, সেটা কিন্তু তখন ট্রিটমেন্ট করাটা কঠিন। সুতরাং আমরা প্রথমে হাই ডোজে শুরু করব। হাই ডোজ মিনস 20 to 40 মিলিগ্রাম পার ডে দিয়ে আমরা ওভার আফটার 6 to 8 উইক আমরা ট্যাপার করা শুরু করব। ট্যাপার করতে করতে আমরা 10 মিলিগ্রামে যাব। যদি সে এমন হয় যে আমরা ট্যাপার করার পথে তার ধরো যে 20 থেকে আমি যখন 15-এ আসলাম, তার কোনো সিমটম ডেভেলপ করেছে বা কোনো প্রবলেম অ্যারেস্ট করেছে, তখন আর আমি কমবো না। কিন্তু আপ টু 10 পর্যন্ত যদি আমরা উইদাউট এনি অবস্ট্রাকশন, উইদাউট এনি প্রবলেম, ইফ দ্য পেশেন্ট অ্যালাউজ, আমরা যাব, নিচের দিকে যাব 10 মিলিগ্রাম গিয়ে সেটাকে আমরা টোটাল শুরু থেকে 1 বছর দিতে হবে অ্যাটলিস্ট, নট লেস দেন 1 ইয়ার। এটা পালমোনারি সার্কোইডোসিস। আইসোলেটেড কার্ডিয়াকেও 1 বছর? 1 বছর, হ্যাঁ। আমরা 1 বছরের কম কোনো সার্কোইডোসিসের ট্রিটমেন্ট করব না। করলে সে আবার তার এটা রিকার করবে এবং সেই রিকারেন্সটা আগের চেয়ে আরো খারাপ হবে। এবং যদি এটা রিলেভেন্ট না, পালমোনারি সার্কোইডোসিসের বেলায় যেটা হয় যে 3 মাস 4 মাস দেওয়ার পর পেশেন্ট ভালো ফিল করে, টোটাল ক্লিয়ার হয়ে গেল, প্যারেনকেমাল অপাসিটি সব ক্লিয়ার, দেন আমরা স্টপ করে দিলাম।
অথবা শুরুতেই আমরা বলে দিলাম যে আপনি 3 মাস খাবেন, খেয়ে বন্ধ করে ফেলবেন, কারণ আমরা তো জানি যে স্টেরয়েড খেলে সার্কোইডোসিসের একটা ড্রামাটিক ইমপ্রুভমেন্ট হবে। এরপর গিয়ে হয় কি, তার বারবার রিকার হতে থাকে, বারবার রিকার হতে থাকে। কারণ একটা মানে একটা ইঁদুরকে যদি মারতে হয় মেরেই ফেলবা, তাকে আধা মৃত রেখে যদি ছেড়ে দাও, সে কিন্তু আবার, ইঁদুর না ঠিক, সাপের কথা বলতেছি, সে আবার তোমার রাইজ করবে। আমরা সার্কোইডোসিসকে কি করি, যে আস্তে করে তাকে একটু দমন করে দিয়ে তারপর একটা তুষের আগুনের মতো একটু ইনফ্লামেশন রেখে দিয়ে আমরা চলে আসি যে ওকে ইউ আর ফাইন, তারপর কিন্তু সেখানে আবার একটা অগ্নিকাণ্ড হয়ে যায়। আমাদেরকে পুরো আগুনটা নিভাতে হবে, সেটার জন্য 1 বছর তোমাকে কর্টিকোস্টেরয়েড দিতে হবে, তবে একই ডোজে না। প্রথম দিকে হাই ডোজ, ধরো 40 মিলিগ্রাম পার ডে, দেন ট্যাপার করতে করতে 10 মিলিগ্রাম। এখন যদি এমন হয় যে পেশেন্ট স্টেরয়েড টলারেট করতে পারছে না, তখন এজাথিওপ্রিন একটা গুড অল্টারনেটিভ, যে স্টেরয়েডের লো ডোজ স্টেরয়েডের সাথে আমরা এজাথিওপ্রিন দিব। ইভেন যদি এমন হয় যে সে কোনোভাবেই স্টেরয়েড টলারেট করতে পারছে না, তাহলে একদম মিনিমাম 5 মিলিগ্রাম হয়ে দিলেও আমরা এজাথিওপ্রিন দিয়ে কিন্তু সেটাকে আমরা ট্রিটমেন্ট করতে পারি। আর যদি এমন হয় যে কর্টিকোস্টেরয়েড অ্যালোন is not sufficient to improve that patient, আমরা তখন তাকে আবার সাইটোটক্সিক ড্রাগ এজাথিওপ্রিন দিব। তাহলে পেশেন্ট শুধুই স্টেরয়েড পেতে পারে 1 বছর, অথবা পেশেন্টের ইনটলারেন্সের উপর ভিত্তি করে স্টেরয়েড প্লাস এজাথিওপ্রিন পেতে পারে, সেটাও 1 বছর, অথবা তার নন রেসপন্সিভ স্টেটের কারণেও আমরা তাকে এজাথিওপ্রিন প্লাস স্টেরয়েড দিতে পারি 1 বছর। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? না স্যার। আচ্ছা, সার্কোইডোসিসে একটা ব্যাপার মনে রাখবা, যে প্রোটিয়েন একটা শব্দ আছে, মানে বাইরে থেকে বোঝা যায় না। হ্যাঁ, যেমন কিছু কন্ডিশন, ধর হ্যাপাটিক এনকেফালোপ্যাথি, এই তোমার কাছে মনে হচ্ছে জিমাইতেছে, আসলে কিন্তু তার হ্যাপাটিক এনকেফালোপ্যাথি। একটা পেশেন্টেরই একটু মনে হয় চেস্ট পেইন, আসলে এটা পালমোনারি এম্বোলিজম। এই ওইরকম কন্ডিশন কিন্তু কার্ডিয়াক সার্কোইডোসিস, যে তোমাকে ওভার্ট ওয়েতে প্রেজেন্ট নাও করতে পারে। তোমার শুধুমাত্র তোমার সাসপিশনটাই এই পেশেন্টকে বাঁচিয়ে দিতে পারে। যখন তুমি সন্দেহ করবে না, সে কিভাবে মারা গেল পেশেন্টও জানবে না, তুমিও জানবে না, কিন্তু ভিতরে তার সার্কোইডোসিস ছিল, দ্যাট ওয়াজ কনফার্ম। হ্যাঁ, তাহলে শারমিন সুলতানা, তুমি তোমার কোনো প্রশ্ন অথবা কমেন্ট? তোমার পর আমরা প্রফেসর মহিউদ্দিন স্যার এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের কাছে চলে যাব। ওয়ালাইকুম স্যার, প্রথমে ধন্যবাদ দিতে চাচ্ছি প্রেজেন্টারকে। একটু জোরে বলো। আর শোনা যাচ্ছে? একটু প্রবলেম হচ্ছে। আরেকটু জোরে। Thank you প্রেজেন্টারকে for your gist informative presentation on cardiac sarcoidosis. যদিও এটা খুবই রেয়ার কন্ডিশন, কিন্তু এই টপিকসটা আজকে আমার লার্নিং হলো যে এই সার্কোইডোসিসটা যেহেতু হাই ডিগ্রি অফ সাসপিশন মেনটেন করলে পেশেন্টের লাইফ সেভিং হতে পারে যদি ট্রিটমেন্ট প্রোটোকলটা আর্লি স্টার্ট করা যায়। কারণ সার্কোইডোসিস আইসোলেটেড কার্ডিয়াক সার্কোইডোসিসও হতে পারে, যেটা অলরেডি স্যাররা ডিসকাস করলেন। এবং সেখানে সাপোজ যে কমন ফিচার অফ কার্ডিয়াক সার্কোইডোসিসে যখন সাপোজ ও একটা কেস দেখালো যে কমপ্লিট হার্ট ব্লক, সেটার আদার কজ গুলো কোনো ইসকেমিক হার্ট ডিজিজ অথবা তার যে কোনো ড্রাগ হিস্ট্রি এই ধরনের কিছু না পেলে তখন আমাদেরকে আসলে সার্কোইডোসিসের কথাও মাথায় আনতে হবে। এবং সেক্ষেত্রে যদি আমরা আর্লি ট্রিটমেন্ট স্টার্ট করতে পারি তাহলে পেশেন্টের জন্য এটা খুবই বেনিফিশিয়াল হবে। এটাই আমার লার্নিং। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন আমরা যাচ্ছি ডাক্তার হেনা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার হেনা, তুমি কিছু বলো। ধন্যবাদ। শহীদুলের প্রেজেন্টেশন আজকে সুন্দর হয়েছে। ইন শর্ট সবকিছু ইনক্লুড করেছে। আসলে কার্ডিয়াক সার্কোইডোসিস সম্পর্কে আমাদের আসলে বেশি পড়া হয় না, তো পালমোনারি সার্কোইডোসিস আমরা আসলে বেশি জোর দিয়ে থাকি। তো যেই ইম্পর্টেন্ট জিনিসগুলো সবগুলোই কিন্তু উঠে এসেছে। কিভাবে আমরা সিমটম দেখে ডায়াগনোসিস করব, ডায়াগনোসিসটা কিভাবে কনফার্ম করব, আবার আইসোলেটেড কার্ডিয়াক সার্কোইডোসিস হলে কিভাবে ডায়াগনোসিস করতে পারি, সেগুলো আলাপ হয়ে গিয়েছে। এখন কার্ডিয়াক সার্কোইডোসিস 3 ভাবেই হতে পারে। এটা অন্য যে কোনো সিস্টেম ইনভলভ করার আগেই কার্ডিয়াক সার্কোইডোসিস দিয়ে শুরু হতে পারে, বা কনকারেন্টলি অন্যান্য সিস্টেমের সাথে শুরু হতে পারে,
বা আগে পালমোনারি সার্কোইডোসিস হলো বা লিম্ফ নোড এফেক্টেড হলো, পরে যে কার্ডিয়াক সার্কোইডোসিস হলো। এই জন্য আমাদেরকে আসলে যখন আমরা পালমোনারি সার্কোইডোসিস বা লিম্ফ নোড সার্কোইডোসিস, বাইলেটারাল হাই লেভেল লিম্ফ নোড নিয়ে আসলো আমাদের কাছে পেশেন্ট, আমরা ট্রিটমেন্টে আছে পেশেন্ট, ফলো আপের সময় কিন্তু আমাদেরকে মেটিকুলাসলি সার্চ করতে হবে। যে স্ক্রিনিং টেস্টের কথা বলা হলো, যে ইসিজি এবং ইকো, এই ইনভেস্টিগেশন গুলো কিন্তু আসলে করাতে হবে, কারণ কার্ডিয়াক সার্কোইডোসিস কিন্তু একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন হতে পারে। এই জন্য বলা হয়েছে যে এটা খুব অ্যাগ্রেসিভলি স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। এখন আমাদের কাছে একটা পেশেন্ট হয়তো আসলো যে স্টেজ 1 পালমোনারি সার্কোইডোসিস, বাইলেটারাল হাইলার লিম্ফ নোড নিয়ে আসলো। এখানে কিন্তু অনেক সময় ট্রিটমেন্ট না দিলেও ভালো হয়ে যায়, উইদিন 1 ইয়ারের মধ্যে সে রেমিশন হয়ে যায়। কিন্তু সাথে যদি কার্ডিয়াক সার্কোইডোসিস থাকে তাহলে কিন্তু আমাকে অ্যাগ্রেসিভলি স্টেরয়েড দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। এই জন্য এটা হাই ডিগ্রি অফ সাসপিশন থাকতে হবে যে আমার এই পেশেন্টটা স্টেজ 1 এ এসেছে, এই পেশেন্টটার কার্ডিয়াক সার্কোইডোসিস আছে কিনা এটা কিন্তু ইভালুয়েট করতে হবে। অনেক সময় কিন্তু আমরা হয়তো সার্কোইডোসিসের পেশেন্ট ইভালুয়েশনের সময় ইকো বা ইসিজি বাদ চলে যেতে পারে। তো এটা কিন্তু সবসময় তাহলে যে এই সিস্টেমটা আমাকে সার্চ করতে হবে। আর এর প্রগনোসিসটা ভেরিয়েবল যেহেতু, কিন্তু আর্লি ট্রিটমেন্ট করতে পারলে প্রগনোসিস ভালো, তা না হলে কিন্তু সাডেন ডেথ হয়ে যেতে পারে। আর আইসোলেটেড সার্কোইডোসিস যেটা বলা হলো, যে একটা ইয়ং পেশেন্ট, ইয়ং অ্যাডাল্ট পেশেন্ট, তার অন্য কোনো রিস্ক ফ্যাক্টর নাই, তার যদি দেখা যায় যে অ্যারিথমিয়া বা হার্ট ফেলিউর নিয়ে আসলো, তখন আসলে আমাদেরকে মাথায় একটা চিন্তা রাখতে হবে। এটা আসলে যে কার্ডিওলজিস্টদের জন্য বেশি দরকার না, সাইফুডদের জন্য বেশি দরকার, যে তার কাছে অ্যারিথমিয়া বা হার্ট ফেলিউর নিয়ে একটা ইয়াং পেশেন্ট এসেছে, তার অন্য কোনো রিস্ক ফ্যাক্টর নাই, তখন যেন একটা ডিডি আমার মাথায় থাকে যেটা সার্কোইডোসিস হতে পারে। এবং এন্ডোমায়োকার্ডিয়াল যে বায়োপসি সেটা করে কনফার্ম হওয়া যায়, কিন্তু তার ইল্ড কিন্তু অনেক কম, 20% মাত্র। তার চেয়ে আমরা যদি ইমেজিং টেকনিক যেগুলো আছে, যেটা এখানে আলাপ করা হলো সুন্দর করে, যে এফডিজি পেট স্ক্যান বা কার্ডিয়াক এমআরআই, এদের সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি কিন্তু অনেক বেশি। তো আমরা কিন্তু নন ইনভেসিভ পদ্ধতিতেই এই কার্ডিয়াক সার্কোইডোসিসটা ইভালুয়েট করতে পারি এবং ডায়াগনোসিস করতে পারি। তো শহীদুলকে আবারও ধন্যবাদ সুন্দর একটা প্রেজেন্টেশনের জন্য এবং একটা আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ হেনা। এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তৌহিদ। হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার শহীদকে যে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করেছে, কার্ডিয়াক সার্কোইডোসিস। যদিও সার্কোইডোসিস তো মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট, আমরা জানি বডির যে কোনো অর্গানে ইনভলভমেন্ট হতে পারে, বাট আলাদা করে আমরা এতদিন ধরে কোনো কার্ডিয়াক ইনভলভমেন্ট নিয়ে এরকম ভাবে ডিসকাশন করি নাই, যার ফলে তার ক্লিনিক্যাল ফিচার বা ইনভেস্টিগেশন বা ট্রিটমেন্ট মডালিটিস নিয়েও আমাদের আলাদা করে ধারণা ছিল না। তো এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আসলে যে ইমেজিং টেকনোলজি ইনভলভ মানে অ্যাডভান্সমেন্টের মাধ্যমে এই ওয়ার্ল্ডের কিন্তু প্রিভ্যালেন্সটা দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে। মানে বেসিক্যালি কার্ডিয়াক সার্কোইডোসিসের সংখ্যা কম না, এটা ইমেজিং অ্যাডভান্সমেন্ট হওয়ার কারণে দেখা যাচ্ছে নিউয়ার ডে বাই ডে বা ইয়ার বাই ইয়ার ডায়াগনোসিসটা বেশি পাওয়া যাচ্ছে। আগে প্রিভিয়াসলি অটোপসি বায়োপসির মাধ্যমেই কনফার্মেশন হতো যে এটা কার্ডিয়াক সার্কোইডোসিস, বাট এখন এই যে ইমেজিং গুলো আমাদেরকে গাইড করছে। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে যে আমরা যদি যখন বেশিরভাগ সার্কোইডোসিস কিন্তু অ্যাসিমপটোমেটিক থাকে, আমরা নরমাল একটা হয়তো ইনভেস্টিগেশন করতে গিয়ে তখন দেখলাম যে এক্সরে তে বাইলেটারাল হাইলার লিম্ফ নোড পেলাম, তখন আমরা ইভালুয়েশন করে দেখলাম না এটা সার্কোইডোসিস, যদিও সে ক্লিনিক্যালি অ্যাসিমপটোমেটিক। তেমনি ভাবে কার্ডিয়াকের ক্ষেত্রেও কিন্তু আগে বলা হয়ে গেছে যে আইসোলেটেড কার্ডিয়াক ইনভলভমেন্ট হতে পারে বা অন্য এক্সট্রা কার্ডিয়াক ম্যানিফেস্টেশন আগেও কার্ডিয়াক ম্যানিফেস্টেশন প্রথমে শুরু হতে পারে। তো সাধারণত বেসিক্যালি যে ইসিজিটাতেও আমাদের ক্লু দিতে পারে, যদি এরকম যেগুলো আগে হেনা বললো বা আগেও ডিসকাশন হয়ে গেছে যে অ্যারিথমিয়া বা হার্ট ব্লক বা হার্ট ফেলিউরের ফিচার যদি থাকে, যদি প্রিডিসপোজিং কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এরকম কিন্তু সার্কোইডোসিস আমরা চিন্তা করতে পারি। ইসিজিতে অনেকগুলো ম্যানিফেস্টেশনের মধ্যে হার্ট ব্লক, তারপর অ্যারিথমিয়া, ইভেন রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক বা ফ্যাসিকুলার ব্লক আমরা অনেকগুলো নরমাল ভেরিয়েন্ট বলে মনে করি, কিন্তু তাহলে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক একটা ওয়ান অফ দ্য
ইকোতে স্যার অনেক সুন্দর বলেছে যে এটা করোনারি ইনভলভমেন্ট হবে না, তাহলে ইকোতে যদি আমরা কোনো অ্যাবনর্মালিটিস পাই যেটা করোনারি আর্টারিকে ম্যাচ করে না, মানে করোনারি আর্টারি ডিস্ট্রিবিউশন ছাড়া যদি অন্য জায়গার ওয়াল মোশন অ্যাবনর্মালিটিস পাই, তাহলে এটা হাইলি সাসপিশিয়াস ফর সার্কোডোসিস। আর গ্যাডোলিয়াম ইনভেন্সমেন্ট এন্ড কার্ডিয়াক ম্যাগনেটিক রেজোনেন্স এন্ড পেট সিটি এই টোটাল ইমেজিং গুলোকে ডায়াগনোসিসের জন্য হেল্পফুল করবে। ট্রিটমেন্ট সম্পর্কে স্যার সুন্দর বলেছেনই যে এটা টোটাল যে স্টেরয়েডের ডিউরেশন ডোজটা বলেছেন, ইন্টারন্যাশনাল গাইডলাইন ফর কার্ডিয়াক সার্কোডোসিসও সেটাই বলেছে যে 3 মাস পর্যন্ত আমাদের যে ডোজ দেওয়ার পরে আমরা রিপিট পেট স্ক্যান বা ইভালুয়েশন করব। যদি দেখা যায় যে তার পেট ইনভলভমেন্ট রয়ে গেছে, তাহলে পরে আবার সেকেন্ড একটা ড্রাগ পার্টিকুলার মেথোট্রিক জেট অ্যাড করতে বলছে। আর 3 মাস ফলোআপের পরে যদি দেখা যায় যে পেট স্ক্যান ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, তখন স্টেরয়েডটা ট্যাপারিং করে আরো 9 মাস টোটাল 12 মাস চিকিৎসা করতে বলছে। তারপরে এরকম 3 মাস অন্তর অন্তর ফলোআপ করতে বলা হয়েছে যে ডিজিজ রিল্যাপস করে বা করে কিনা। যদি ডিজিজ রিল্যাপস করে তাহলে অ্যাডিশন অফ দ্য সেকেন্ড এজেন্ট সহ আবার ট্রিটমেন্ট শুরু করতে বলা হয়েছে। ধন্যবাদ শহীদকে সুন্দর প্রেজেন্ট করার জন্য। আমি আরেকটা কথা বলছি যে কার্ডিয়াক সার্কোইডোসিস আমরা বলছি অনেক রেয়ার ডিজিজ, কিন্তু এই কার্ডিয়াক সার্কোইডোসিস এর জন্য কিন্তু উন্নত বিশ্বগুলোতে কিন্তু ওদের কার্ডিয়াক সার্কোইডোসিস জন্য আলাদা ক্লিনিক আছে, কার্ডিয়াক সার্কোইডোসিস ক্লিনিক আছে। তাহলে আর কি এটার গুরুত্বটা কিন্তু অনেক বেশি। আসলে আমাদেরও আসলে এইভাবে গুরুত্ব দেওয়া উচিত আমাদের সার্কোইডোসিস পেশেন্ট গুলো আসলে। হ্যাঁ, আমাদের যারা এখন এই যে ফেজ এ কার্ডিওলজি রেসিডেন্ট আছে, ওরা যখন কার্ডিওলজিস্ট হয়ে যাবে, ওরাও তখন এভাবে ক্লিনিক করবে। হ্যাঁ, ওয়ান্স কার্ডিয়াক সার্কোইডোসিস ক্লিনিক হবে, কোনো একদিন হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে হ্যাঁ, থ্যাংক ইউ। তো স্যারের কাছে যাওয়ার আগে আমাদের এই প্রেজেন্টার শহীদকে আবারও ধন্যবাদ। এখন প্রফেসর মহিউদ্দিন আহমদ স্যার উনি বলবেন, তারপর আমরা শেষ করে ফেলবো আমাদের প্রোগ্রাম। স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদুলকে ধন্যবাদ একটা সুন্দর জিনিস আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। গোছানো এবং সব ডিটেইলস আলোচনা হয়ে গেছে অলরেডি। আমি আর একাডেমিক আর কিছু বলছি না, আমি এতটুকু বলছি যে সার্কোইডোসিস এমন একটা ডিজিজ, এটা একদম আনকমন মনে করা হতো। আমরা যখন ছাত্র জমানায় পড়েছি আমরা সার্কোইডোসিসের কোনো পেশেন্টই দেখিনি। তো এখন ডায়াগনস্টিক সিটি স্ক্যান আসাতে এবং আমাদের কালার ডপলার ইকোকার্ডিওগ্রাম আসাতে, কালার ডপলার আসাতে, আর এখন তো পেট স্ক্যান চলে আসছে, তো এখন ডায়াগনস্টিক ইলটা আস্তে আস্তে বাড়বে। এই জন্য আমাদের হাই ডিগ্রি অফ সাসপিশন। আর আমরা তো জানলামই কিভাবে প্রেজেন্টেশন হয়, কি কি ফিচার আসতে পারে, কিভাবে সন্দেহ করতে হবে। এই জন্য আমাদের ডায়াগনোস করার জন্য সহজ হবে। সবাই এই ব্যাপারে সচেতন থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। জি স্যার, আগে মনে করা হতো আমরা যখন স্টুডেন্ট ছিলাম যে সার্কোডোসিস খুব রেয়ার বা এটা নাই, কিন্তু আমরা কিন্তু এখন অহরহ পাচ্ছি। মানে সেটা মেল ওয়ার্ড হোক, ফিমেল ওয়ার্ড হোক। আর আমাদের আইএলডি ক্লিনিকের কথা যদি মনে করো, যে কয়েকটা পেশেন্টের মধ্যে একটা সার্কোডোসিস থাকতেছে। সো সার্কোডোসিস ইজ নো লঙ্গার এ রেয়ার ডিজিজ, এটা ডেফিনেটলি একটা কমন ডিজিজ। হয়তো আমরা কম চিন্তা করি বলে, কম ইনভেস্টিগেশন করি বলে সেটা আসলে ডায়াগনোসিস হয় না। তো থ্যাংক ইউ সবাইকে, সবাইকে ধন্যবাদ। তো রাত 9টায় অসপির প্রবলেম কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে গ্রুপে, ওটা সলভ করে রাখো। 9টায় আবার আমরা একসাথে বসবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।